যদি আপনাকে হঠাৎ করে বলা হয় এই কথাটি ট্র্যাশ টু ট্রেজার, অর্থাৎ আপনার আবর্জনা বা বজ্র থেকে তৈরি হবে সম্পদ, বা পুরনো জিনিসকে আবার পুনরায় ব্যবহার করা, এই শব্দগুলি শুনে ইতিমধ্যেই বুঝতে পারছেন যে এই শব্দগুলোর আসল মাহাত্ম্য কি। বাতিল জিনিসকে বাইরে ফেলে না দিয়ে আবার সেটিকে পুনরায় ব্যবহার করা, এই ধারণাটা কিন্তু ইতিমধ্যে 80-র দশক থেকেই আমাদের মধ্যে প্রচলিত হতে শুরু করে, এবং সেই সময় থেকেই ইউনাইটেড নেশনসের পরিবেশের সংস্থা তারা কিন্তু এই আবর্জনা থেকে তৈরি হওয়া সমস্যাগুলির সমাধানের জন্য একগুচ্ছ পরিকল্পনা সুপারিশ করেন সারা পৃথিবীকে, এবং প্রত্যেককে রিকোয়েস্ট করা হয় যে পুরনো বা বাতিল জিনিসকে আমাদের চারপাশের পরিবেশে ফেলে না দিয়ে সেগুলোকে আবার পুনরায় ব্যবহার করার চেষ্টা শুরু করতে হবে। গত 2 দশক ধরে গুরুত্ব পায় অপ্রয়োজনীয় জিনিসের ব্যবহার কমানো আর আবর্জনার পুনর্ব্যবহার। শুরু হয় সাস্টেনেবিলিটি নিয়ে ভাবনা চিন্তা। সহজভাবে বললে, আমরা আজ যা ব্যবহার করছি, জল, বন, জ্বালানি, তা যেন অতিরিক্ত ব্যবহার বা অপচয়ের কারণে ভবিষ্যতে ফুরিয়ে না যায়। এই ভারসাম্য বজায় রাখাই হলো সাস্টেনেবিলিটি বা সুস্থায়ী উন্নয়ন। একদিকে থাকবে পরিবেশ সংরক্ষণ, অন্যদিকে সম্পদ সংরক্ষণ। একদিকে থাকবে অর্থনৈতিক উন্নয়ন, অন্যদিকে থাকবে সামাজিক উন্নতি। এই সমস্ত কিছুর মধ্যে সমন্বয় রেখে, অর্থাৎ ব্যালেন্স রেখে এগিয়ে চলে যাওয়ার শিক্ষাই কিন্তু আমাদেরকে দিতে পারে সুস্থায়ী, দীর্ঘস্থায়ী উন্নয়ন। তাই সহজেই বলা যেতে পারে এই বিষয়টি নিয়ে বর্তমানে চর্চা এবং পরিকল্পনার পরিসর অবশ্যই বেড়েছে। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্ভটেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের বিষয়, ওই যে শুরুতে যে কথাটা বললাম, ট্র্যাশ টু ট্রেজার, অর্থাৎ আপনার আবর্জনা থেকে সেটাকে কিভাবে সম্পদে পরিণত করা যায়। আমাদের পৃথিবীর ক্লাইমেট এবং এনভায়রনমেন্ট নিয়ে যে সংস্থা চর্চা করছেন, তাদের একটি রিপোর্ট অনুযায়ী তারা বলছেন যে এই পৃথিবীতে সম্প্রতি, অর্থাৎ 2023 সালে মোট 12টি মাসের মধ্যে, এক বছরে 12টি মাসের মধ্যে 8 মাসই ছিল উষ্ণতম গোটা পৃথিবীতে, এবং তাদের মতে এই প্রবণতা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে ক্রমশ খনিজ তেল, কয়লা ফুরিয়ে আসছে। যে কোনো দেশের উৎপাদন নির্ভর করে এই ধরনের জ্বালানির উপর। পাশাপাশি ক্রমাগত বাড়ছে কার্বন নিঃসরণ, জলবায়ুর ক্ষতি বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে দেশের সুস্থায়ী দূষণহীন উন্নতি কিভাবে করা সম্ভব, তাই নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। কোনো বজ্রকে পুনরায় ব্যবহারযোগ্য করার ব্যবস্থা করলে প্রাকৃতিক সম্পদের সাশ্রয় হয়। 1 টন বাতিল অ্যালুমিনিয়ামের রিসাইকেল করলে 4 টন খনিজ বক্সাইট বেঁচে যায়। 95% শক্তি সাশ্রয় হয়। আবার কোনো কোনো কাজে 40% জল খরচ কম করতে পারলে 75% শক্তি সাশ্রয় হয়। 1.2 টন বাতিল কাগজ থেকে 1 টন রিসাইকেলড কাগজ তৈরি করা সম্ভব, যেখানে 2.5 টন কাঠের প্রয়োজন হয় 1 টন নতুন কাগজ তৈরি করতে। হিসেব করে দেখা গেছে প্রতি টন পুরনো কাগজ রিসাইকেল করে কাগজ তৈরি করলে সাশ্রয় হবে 58% জল এবং 64% শক্তি। ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমে, বাঁচানো যায় 97টি গাছ। এ তো গেল সাধারণ হিসেব নিকেশের কথা। এবার আসি প্লাস্টিকের কথায়। 1907 সালে যখন লিও বেকলেন প্রথমবার কৃত্রিম প্লাস্টিক আবিষ্কার করেন, তখন তিনি নিশ্চয়ই কোনোভাবেই ভাবেননি যে তার এই মহান আবিষ্কার একদিন হয়তো এই মানব সভ্যতার অস্তিত্বে এক মারাত্মক সংকট ডেকে নিয়ে আসবে। বর্তমানে বিশ্বব্যাপী প্রতি মিনিটে প্রায় 20 লক্ষ প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হচ্ছে। হালকা ও সস্তা হওয়ায় এটি খুব সহজেই সিঙ্গেল ইউজার প্লাস্টিক হিসেবে যেখানে সেখানে ফেলা হচ্ছে। একটা সাধারণ প্লাস্টিকের ব্যাগ পুরোপুরি নষ্ট বা পচে যেতে শত শত বছর সময় লেগে যায়। সমীক্ষা বলছে প্রতি বছর সারা পৃথিবী জুড়ে 4.7 বিলিয়ন বা 470 কোটি প্লাস্টিকের টুথব্রাশ বাতিল হয়। এই বজ্রগুলো মাটির উর্বরতা ধ্বংস করে এবং জল চলাচল আটকে দেয়, এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য মারাত্মকভাবে নষ্টও করে। তাই গত 2 দশক ধরে শুরু হয়েছে প্রাকৃতিক সম্পদের কম ব্যবহার, অর্থাৎ জঙ্গল সাফ না করা, খনিজ তেল ও কয়লার ব্যবহার কমিয়ে দেওয়া, সৌর বিদ্যুৎ, জলবিদ্যুতের মতো অচিরাচরিত শক্তির ব্যবহার, যা কখনো শেষ হয় না, চাইলে আবার উৎপাদন করা যায়। এর পাশাপাশি নিজেদের মতো করে অনেকেই শুরু করেছেন সাস্টেনেবিলিটির অভ্যাস। প্লাস্টিকের বোতল কেটে ফুলের টব বানানো, ব্যক্তিগত গাড়ির পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার, প্রয়োজন ছাড়া আলো, পাখা, এসি না চালানো, জিনিস কেনার পর দোকান থেকে ক্যারি ব্যাগ নিতে চাইলে নিজে থেকেই না বলার মতো ছোট অভ্যাসগুলি সাস্টেনেবিলিটি বা টেকসই উন্নয়নের পথে অত্যন্ত চমৎকার ও কার্যকর পদক্ষেপ। এই ধরনের অভ্যাসগুলি পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা ও সৃজনশীলতা বাড়াতে দারুণ সাহায্য করে। আজকের দিনে দাঁড়িয়ে পপুলার ব্র্যান্ডগুলি সেটা দেশ বিদেশের প্রত্যেকটি জায়গায় তাদের প্রচারে বারবার করে সাস্টেনেবিলিটি বা টেকসই সংস্কৃতিকে মূল হাতিয়ার হিসাবে ব্যবহার করে চলেছে। তারা তাদের প্রোডাক্টে বারবার করে লেখার চেষ্টা করছেন যে কিভাবে তারা পরিবেশ বান্ধব বা
এনভায়রনমেন্ট বা ইকো ফ্রেন্ডলি ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেটিকে বানাচ্ছেন। এছাড়া সেই প্রোডাক্টটি কিভাবে কার্বন এমিশন কমানোর চেষ্টা করছে বা এই প্রোডাক্টটি তৈরি করতে আমদানি করা কাঁচামালের পরিবর্তে কিভাবে স্থানীয় উপাদান সংগ্রহ করে সেটিকে বানানো হচ্ছে, এই সমস্ত তথ্য তারা বারবার চেষ্টা করছে সাধারণ মানুষের সামনে, যারা ক্রেতা তাদের সামনে তুলে ধরতে। এটি কেবল ব্র্যান্ডের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে না, বরং সচেতন ক্রেতাদের আকৃষ্ট করে বিক্রি বাড়াতে সাহায্য করে। ইউজ অ্যান্ড থ্রো ধারণার বদলে পণ্য রিপেয়ার, পুনর্ব্যবহার এবং পুনর্পণ্য ফিরিয়ে নেওয়ার মতো ক্যাম্পেইন চালানো হচ্ছে। প্যাটাগোনিয়া ব্র্যান্ডটি তাদের ডোন্ট বাই দিস জ্যাকেট প্রচারের মাধ্যমে অতিরিক্ত কেনাকাটাকে উৎসাহ দেয় না। তারা গ্রাহকদের নতুন পণ্য কেনার পরিবর্তে পুরনো পোশাক মেরামত করে পড়তে উৎসাহ দেয়। অ্যাডিডাস রান ফর দি ওশান ক্যাম্পেইনের মাধ্যমে ব্র্যান্ডটি সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বাড়ায়। লিভাইসের ওয়াটারলেস ক্যাম্পেইনের মাধ্যমেই জিন্স তৈরিতে জলের ব্যবহার কমানোর বিষয়টি তুলে ধরে। নো ন্যাস্টিস ভারতের টেকসই ফ্যাশনের অন্যতম জনপ্রিয় এই ব্র্যান্ডটি তাদের প্রচারে 100% অর্গানিক তুলোর ব্যবহার এবং কার্বন নিঃসরণ কমানোর বিষয়টি তুলে ধরে। আইকিয়া প্রচারে শুধু আসবাবপত্র বিক্রি করে না, বরং গ্রাহকদের পুরনো আসবাবপত্র ফেরত নিয়ে রিসাইকেল করার সুযোগ করে দেয়। টাটা টি এর বিখ্যাত জাগোরে ক্যাম্পেইনটি কেবল সামাজিক সচেতনতাই বাড়ায়নি, বরং টেকসই কৃষি ও জলবায়ু পরিবর্তনের কথা বলে। বড় বড় কোম্পানি যেমন ডাবর ও আইটিসি ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং এর ব্যবহারের উপর জোর দিচ্ছে। হিন্দুস্তান ইউনিলিভার গ্রাহকদের নিজেদের পাত্রে পণ্য রিফিল করার সুযোগ করে দেয়, যা প্লাস্টিক দূষণ কমায়। গাড়ি পরিষ্কার করতে প্রচুর জল লাগে, হুন্ডাই তাদের সার্ভিস সেন্টারে ড্রাই ওয়াশের মাধ্যমে গ্রাহকদের বিপুল পরিমাণ জল সাশ্রয় করতে বলছে। বিভিন্ন ব্র্যান্ড কর্পোরেট সংস্থার এই ধরনের প্রচার ক্রেতাদের বজ্র কমাতে ও টেকসই জীবনযাত্রায় অভ্যস্ত হতে উদ্বুদ্ধ করছে। পরিবেশের সঙ্গে যুক্ত সাস্টেনেবিলিটি শিক্ষা তুলনামূলকভাবে একটি নতুন ক্ষেত্র। আমাদের নিজেদের উন্নতিতেই, অর্থাৎ শুধুমাত্র আমাদের নিজেদের জন্যই যদি আমরা পরিবেশের সঙ্গে যে সমস্যাগুলো জড়িত আছে, পরিবেশকে যে সমস্যাগুলো ক্ষতি করছে, সেই সমস্যাগুলোর মোকাবেলা যদি আমরা করতে হয়, তাহলে আমাদেরকে সবার আগে সেই পরিবেশেরই বন্ধু হতে হবে। আবারও বলছি, এটা শুধুমাত্র আমাদের নিজেদের উন্নতির জন্য। তাই বিশেষজ্ঞরা মনে করছেন যে একটি পরিবারে একদম শিশু অবস্থা থেকেই আলোচনা শুরু করতে হবে যে এই পরিবেশের সঙ্গে আমরা, অর্থাৎ মানুষরা, কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে এগিয়ে যেতে পারি, যাতে এই দুই পক্ষই সুস্থভাবে বেঁচে থাকতে পারে। যদি এই প্রথা চালু করা যায়, তাহলে হয়তো পরিবেশ সংক্রান্ত যে সমস্যাগুলি আছে তার সমাধান আপনা আপনি আমাদের মধ্যে চলে আসতে পারে। একটা মশা এবং একটি মাছি যে বাস্তুতন্ত্রের অংশ, সেই ধারণা আমাদের কতজনের মধ্যে আছে? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কথা না হয় বাদই দিলাম, বাড়ির সামনে রাস্তার পাশে সরকারি কল থেকে অনর্গল জল পড়ে যাচ্ছে, দেখেও কতজন সেই দিকে খেয়াল করি। যারা 10 মিনিটের হাঁটা দূরত্বের পথ যেতে পেট্রোল ডিজেল পুড়িয়ে গাড়িতে যান, তারা তো ভাববেনই যতদিন প্রাণ আছে ততদিন সুখ স্বাচ্ছন্দ্যই মূল বিষয়। আমরা যদি কয়েক দশক আগে ফিরে যাই, অর্থাৎ 1950s যদি ফিরে যাই, তাহলে দেখব যে সেই সময়কার সমাজে বা সেই সময়কার মানুষজনের মধ্যে এই পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি বা সাস্টেনেবিলিটি বা টেকসই এই সমস্ত কিছু নিয়ে শিক্ষা বা ধারণা কিন্তু আমাদের থেকে অনেকাংশে বেশি ছিল। কারণ সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমাতে খুব সহজেই কিন্তু আমরা এই সমস্ত কিছু দৃশ্য আমরা দেখতে পাই। সর্বজয়ের হেসেলের দেওয়ালে ঝোলানো দড়ি বাঁধা কাচের শিশি এবং পাঠশালা মুদিখানায় কাগজের ঠোঙায় ভরে প্রসন্ন গুরুমশাইয়ের চাল ওজন করা, কিংবা ছোট্ট মেয়েটির শাড়ির আঁচলে 1 পয়সা নুন ঢেলে দেওয়ার মধ্যে সেই সময়কার চিত্র যেন জীবন্ত হয়ে আছে। আসলে মাত্র কয়েক দশক আগেও এটাই ছিল আমাদের স্বাভাবিক জীবনচিত্র। বাজার থেকে মাছ বা মাংস আনার জন্য ছিল কাপড় বা চটের থলি, কিংবা কুঞ্চি দিয়ে বোনা কলসের মতো দেখতে থালুই। তেল আসতো দড়ি বাঁধা কাচের শিশিতে, আইসক্রিমের কাঠি হতো বাঁশের কাঠি। উৎসব অনুষ্ঠানে পাত পেরে খাওয়ার জন্য ছিল কলা পাতা, শাল পাতা, কোথাও বা পদ্ম পাতা। গত কয়েক দশক জুড়ে ক্রমাগত দ্রুত উন্নয়নের দিকে এগোনো, শহরের পরিধি বেড়ে যাওয়া এবং এক শ্রেণীর মানুষের মধ্যে মূল্যবোধ হারানো সাস্টেনেবিলিটি শিক্ষা কোথাও যেন আজ ধাক্কা খেয়েছে। তবে এই সময়ে দাঁড়িয়ে শুধুমাত্র এই সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলবো বা সাস্টেনেবিলিটির অভ্যাস করব, শুধুমাত্র এটা করলে আর চলবে না, বরং আমাদেরকেই পরিবেশ রক্ষার গুরুদায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে যেতে হবে। কারণ আজকের দিনে দাঁড়িয়েও কিছু মানুষের ইরেসপন্সিবল এবং ইনসেনসিটিভ কাজের জন্য পরিবেশের ওপর যে আঘাত আসছে, তার ভবিষ্যতের পরিণাম কিন্তু আজকে আমরা যা দেখছি তার থেকেও ভয়াবহ হতে পারে বলে মনে হয়। কাজেই আমাদের সতর্ক এবং সচেতন হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। পরিবেশকে রক্ষা করতেই হবে, এরকম মানসিকতা নিয়ে একমাত্র এগিয়ে আসতে পারলেই আমরা দীর্ঘস্থায়ী সাস্টেনেবিলিটি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার চাবিকাঠি আমাদের নিজেদের হাতেই পাবো।
আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আশা করি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। আমরা পরপর বেশ কিছু পর্বে এই একই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করলাম, কারণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে কথা বলা সারা পৃথিবীর ভীষণ রকমভাবে প্রয়োজন। যদি না হয়, হয়তো আগামী দিনে এই যে পরিস্থিতিতে আমরা বসবাস করছি তার পরিণাম কিন্তু এর থেকেও ভয়াবহ হলেও হতে পারে। প্লিজ ভাবুন এই সমস্ত কিছু বিষয় নিয়ে, এবং যে পর্বে যে সিরিজে আমরা এই বিষয়টা নিয়ে কথা বললাম, প্রত্যেকটি ভিডিও এই মুহূর্তে আপনারা সিভিএনএন চ্যানেলে পেয়ে যাবেন, এবং এইভাবেই সিভিএনএন চ্যানেলে প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন সিভিএনএন চ্যানেলে। স্মার্ট সল্টলেক সবার জন্য সব সময়। নমস্কার।